হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আরজিস বায়োলজি ক্লাসেস। আজকে আমরা পড়ব মস্তিষ্ক সুষমনাকাণ্ড। ওকে, আগের দিন অবধি আমরা স্নায়ুটা কমপ্লিট করেছিলাম, যেখানে আমরা স্নায়ু বা নিউরন, স্নায়ুকোষ বা নিউরন বা স্নায়ুর বিভিন্ন জিনিস নিয়ে আমরা পড়েছিলাম, বিভিন্ন ব্যাপার নিয়ে আমরা পড়েছিলাম। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মস্তিষ্ক ও সুষমনাকাণ্ড। তো আমরা সবাই জানি যে মস্তিষ্ক হচ্ছে আমাদের বডির খুব একটা মানে সব থেকে ইম্পর্টেন্ট একটা পার্ট, যেটা গোটা বডিটাকে অ্যাকচুয়ালি কন্ট্রোল করছে। ওকে, যে আমাদের কথা বলা থেকে শুরু করে হাঁটা চলা থেকে শুরু করে ঘুম থেকে শুরু করে দৌড়ানো থেকে শুরু করে প্রতিটি কাজ, খাওয়া দাওয়া থেকে শুরু করে প্রতিটি কাজ কন্ট্রোল করছে আমাদের ব্রেন। ওকে, তো এই ব্রেন নিয়ে আজকে আমরা পড়বো, এবং যেটা তোমাদের মাধ্যমিকের খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, এবং রিপিটেডলি মাধ্যমিকে এই 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 টপিকটা থেকে কিন্তু কোশ্চেন আসে পরীক্ষায়। ওকে, সো দেখো, মস্তিষ্কের মেনলি তিনটে পার্ট। একটা হচ্ছে অগ্র মস্তিষ্ক, একটা হচ্ছে মধ্য মস্তিষ্ক, একটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। অগ্র, মধ্য, পশ্চাৎ। অগ্র মস্তিষ্ককে আবার ফার্দার দুভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে টেলেনসেফালন, একটা ডায়ানসেফালন। পশ্চাৎ মস্তিষ্ককে আবার ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মেটেনসেফালন আর একটা হচ্ছে মাইলেনসেফালন। তাহলে কি কি হলো? অগ্র মস্তিষ্কে দুটো ভাগ, পশ্চাৎ মস্তিষ্কে দুটো ভাগ। এইটা কিন্তু অনেক সময় এমসিকিউতেও চলে আসতে পারে যে ইহাদের মধ্যে কোনটি পশ্চাৎ মস্তিষ্কের অংশ। ঠিক আছে, দিয়ে দিল টেলেনসেফালন, ডায়ানসেফালন, মেসেনসেফালন আর মেটেনসেফালন। সেক্ষেত্রে তোমাদেরকে চুজ করতে হবে কিন্তু মেটেনসেফালন। এভাবে কিন্তু কোশ্চেনগুলো আসতে পারে। ওকে, তো মনে রাখবে অগ্র মস্তিষ্ক পশ্চাৎ মস্তিষ্কের এই দুটো করে ভাগ। আচ্ছা, টেলেনসেফালন, যেটা অগ্র মস্তিষ্কের ভাগ টেলেনসেফালন, তার মধ্যে পড়ছে গুরু মস্তিষ্ক বা সেরিব্রাল কর্টেক্স। এই প্রতিটা কাজ, যতগুলো মানে আমাদের ব্রেনের যতগুলো ইম্পর্টেন্ট পার্টস রয়েছে, তারা বিভিন্ন বিভিন্ন কাজের জন্য দায়ী। আমাদের গোটা বডিতে যে এত কাজ হচ্ছে, আমাদের বডি যে এত কাজ করছে, সব কিছু মানে আমাদের মানে ঘ্রাণ নেওয়া থেকে শুরু করে, শ্রবণ থেকে শুরু করে, মানে দেখা থেকে শুরু করে, কোনো কিছু একটাকে মানে রেসপন্স করা থেকে শুরু করে, যে কোনো কিছুকে কিন্তু প্রচুর কিন্তু আমাদের বডি কাজ করছে। তো এই যে সরি, তো এই যে আমাদের বডি কাজগুলো করছে, রেগুলার যে বডি কাজগুলো করছে, গোটা ব্রেনের একটা পার্টের পক্ষে তো পসিবল নয় যে এত কিছু কাজ কন্ট্রোল করা। তার জন্য বিভিন্ন রকম পার্টস রয়েছে, এবং প্রতিটা পার্ট বিভিন্ন রকম কাজের জন্য দায়ী। ওকে, সো এই কাজগুলো আমরা এক এক করে করবো। নেক্সট হচ্ছে ডায়ানসেফালন। ডায়ানসেফালনের মধ্যে রয়েছে থ্যালামাস আর হাইপোথ্যালামাস। মনে করো হাইপোথ্যালামাস বলেছিলাম যখন হরমোন পড়াচ্ছিলাম। হাইপোথ্যালামাসকে বলা হয় মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড, যে সিগন্যাল দিচ্ছে পিটুটারিকে। পিটুটারি তারপর বিভিন্ন গ্ল্যান্ড বা বিভিন্ন গ্রন্থিকে সিগন্যাল দিচ্ছে, যেখানে মানে বিভিন্ন হরমোন ক্ষরণের জন্য, বা পিটুটারি ডাইরেক্ট কিছু হরমোন ক্ষরণ করছে, এবং ওই হরমোনগুলো গিয়ে আবার ফার্দার অন্যান্য গ্রন্থিতে কাজ করছে, সেখান থেকে আবার কোনো হরমোন খরিত হচ্ছে, বাট তারা ডাইরেক্টলি কাজ করছে। ওকে, তো এটা হচ্ছে আমার ডায়ানসেফালনের ভাগ। নেক্সট আসছি পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে মেটেনসেফালন আর মাইলেনসেফালন বললাম। মেটেনসেফালনের মধ্যে হচ্ছে পন্স আর লঘু মস্তিষ্ক, আর মাইলেনসেফালনের মধ্যে হচ্ছে সুষুম্না শীর্ষক। এই প্রতিটার কাজ আমরা ডিটেলসে পড়বো। তার আগে একটা ছোট্ট জিনিস দেখে নাও। মানুষের মস্তিষ্কটি করটির মধ্যে সুরক্ষিত থাকে এবং ত্রিস্তরীয় মেনিনজেস পর্দাবেষ্টিত হয়। এটা মনে রাখবে যে ত্রিস্তরীয় মেনিনজেস পর্দাবেষ্টিত। তাহলে তিনটি স্তর কী কী সেটাও দেখে নাও। একটা হচ্ছে ডুরা ম্যাটার, একটা হচ্ছে পিয়া ম্যাটার, একটা হচ্ছে অ্যাকনয়েড ম্যাটার। মনে রাখবে এই তিনটে ম্যাটারের নাম। মেনিনজেস, যে অ্যাকচুয়ালি মস্তিষ্ক সূচনাকাণ্ডকে আবৃত করে রাখে বা সুরক্ষা প্রদান করে, সে তার তিনটে পার্ট। ঠিক আছে, তিনটে স্তর। একটা হচ্ছে ডুরা ম্যাটার, একটা হচ্ছে পিয়া ম্যাটার, একটা হচ্ছে অ্যাকনয়েড ম্যাটার। ওকে, আচ্ছা, মস্তিষ্কের প্রাণীদের মানে মস্তিষ্ক কী করে? প্রাণীদের বুদ্ধি, চিন্তা, স্মৃতি, দর্শন, শ্রবণ, ঘ্রাণ, চাপ, তাপ, স্পর্শ, যেই কাজগুলো বললাম যেগুলো অ্যাকচুয়ালি করছে, এই সমস্ত কাজগুলো কন্ট্রোল করছে। ঠিক আছে, একজন পূর্ণবয়স্ক মানুষের মস্তিষ্কের ওজন প্রায় 1.36 কেজি। ওকে, একজন মানে পূর্ণবয়স্ক একজন মানুষের বা প্রাপ্তবয়স্ক একজন মানুষের, তার কিন্তু মস্তিষ্কের যে ওয়েটটা হয় সেটা 1.36 কেজি। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো আসছি আমরা মস্তিষ্কের প্রধান অংশগুলি, অবস্থান ও কাজ। তার আগে একটা ছোট্ট জিনিস দেখে নাও। মস্তিষ্কের ফাঁকা স্থলকে ভেন্ট্রিকল বলে। এটি সংখ্যায় 8টি। প্রথম ও দ্বিতীয় ভেন্ট্রিকল তৃতীয়টির সঙ্গে ফোরামেন অফ মনরো দ্বারা যুক্ত। তৃতীয়টি চতুর্থীর সঙ্গে অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াস দ্বারা যুক্ত। ঠিক আছে,
মানে এত ডিটেলসও হয়তো কোশ্চেন দেয় না, মানে এত ডিটেলসও দেয় না বা এত মানে মাইনিউট ইয়ে করে দেয় না, কিন্তু ব্যাপারটা হচ্ছে তাও মানে আমাদের কাজ যতটা সম্ভব নলেজ মানে গেন করে রাখা, ঠিক আছে? তা অবশ্য পরীক্ষার সামনেতে, অতএব আমাদেরকে দেখতে হবে যে পরীক্ষার জন্য কোনগুলো ইম্পর্টেন্ট। তো এটা তোমরা একটু দেখে রাখতে পারো, চোখ বুলে রাখতে পারো, যাতে অ্যাটলিস্ট পরীক্ষা যদি দেয়, MCQ দেয় বা সামথিং তোমাকে SAQ দিল, যাতে দেখে এটা না মনে হয় যে এটা আমি কোনোদিন শুনিনি কোথাও, তার জন্য একবার জাস্ট চোখ বুলে রাখতে পারো। ভেন্ট্রিকলে থাকে CSF, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, খুব ইম্পর্টেন্ট একটা ফ্লুইড, এটা নিয়ে বলবো একটু পরেই। নেক্সট হচ্ছে সুষুম্নাকাণ্ড, নিচের দিকে সুষুম্নাকাণ্ডের ছুচালো প্রান্তীয় অংশকে কোনাস মেডুলারিস বলে, তার একেবারে নিচের দিকে সরু চুলের মতো অংশকে ফাইলাম টার্মিনালি বলে। সুষুম্নাকাণ্ড থেকে 31 জোড়া সুষুম্না স্নায়ু বের হয়, ঠিক আছে? তো এটাও পড়বো আমরা, সুষুম্নাকাণ্ড নিয়েও আমরা ডিটেলসে পড়বো। তো এই যে জেনে রাখো বা জানার বিষয় যে এক্সট্রা করে আমরা আমাদের যে বইয়ের পাতায় দেওয়া থাকে, আমরা কিন্তু অনেক সময় সেগুলো স্কিপ করে যাই, আমরা দেখি না। আমি মানে সবসময় আমার স্টুডেন্টদেরকে সাজেস্ট করি যে চেষ্টা করবে এগুলো একইভাবে দেখে যাওয়ার, কারণ বলা যায় না, হয়তো এক দুটো শর্ট কোশ্চেন বা MCQ বা SAQ টাইপের ওখান থেকেও তুলে দিতে পারে, তাই না? তো সেই ক্ষেত্রে একটা আফসোস থেকে যাবে যে দেখলে পারতাম। দরকার নেই, একবার জাস্ট চোখ বুলিয়ে নাও। এমন নয় যে মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। জাস্ট দুবার যদি আমরা চোখ বুলাই না কোনো কিছু একটাকে, যখন সেটা আমরা পরীক্ষার সময় হঠাৎ করে আমাদের চোখে পড়বে, সঠিক অ্যান্সারটা কিন্তু ক্লিক করে যাবে, অটোমেটিক্যালি ক্লিক করে যাবে, যেটা আমরা আগে দেখেছি কোথাও একটা, ঠিক আছে? তো সেইভাবে অ্যাটলিস্ট মানে চোখ বুলিয়ে রেখো। ওকে, দেখো নেক্সট আসছে আমরা মস্তিষ্কের অংশ, মানে বিভিন্ন মস্তিষ্কের অংশ এবং তার কাজ। দেখো, সেরিব্রাল কর্টেক্স বা গুরু মস্তিষ্ক কি, এটা মানে কি বলছে, এটি দুটি গোলার্ধে বিভক্ত, যথা বাম গোলার্ধ, ডান গোলার্ধ। গোলার্ধদ্বয় কর্পাস ক্যালোসাম নামক স্নায়ু যোজক দিয়ে যুক্ত থাকে। ভেরি ইম্পর্টেন্ট, কর্পাস ক্যালোসাম, এটা কিন্তু বিভিন্ন স্কুলে টেস্ট পরীক্ষাতেও দিয়েছিল কোশ্চেনটা, এবং মাধ্যমিকেও কিন্তু কোশ্চেনটা দেয়। ওকে, দেখে নাও, বাম গোলার্ধ, ডান গোলার্ধ, গোলার্ধদ্বয় কর্পাস ক্যালোসাম নামক স্নায়ু যোজক দিয়ে যুক্ত থাকে, ঠিক আছে? তাহলে কোন কি স্নায়ুযোজক থাকে দুটো গোলার্ধের মাঝখানে? কর্পাস ক্যালোসাম, ঠিক আছে? গুরু মস্তিষ্কটি অসংখ্য ভাঁজ ও খাঁজ নিয়ে গঠিত। যার ভাঁজগুলো থাকে তাদেরকে বলছে জাইরাস, আর যে খাঁজগুলো থাকে তাদেরকে বলছে সালকাস, ঠিক আছে? তো এখান থেকে তিনটে জিনিস পেলাম, কর্পাস ক্যালোসাম, একটা হচ্ছে জাইরাস, একটা হচ্ছে সালকাস। ভাঁজগুলোকে বলা হয় জাইরাস, খাঁজগুলোকে বলা হয় সালকাস, আর কর্পাস ক্যালোসাম হচ্ছে দুটো গোলার্ধের মধ্যে যে যোজক বা সংযোজক বা যে দুটোকে জয়েন করছে, সেটা হচ্ছে আমার কর্পাস ক্যালোসাম। ওকে, কাজটা কি? এর কাজ হচ্ছে গুরু মস্তিষ্কের মানে গুরু মস্তিষ্ক প্রাণীদের চিন্তা, স্মৃতি, বুদ্ধি প্রভৃতি মানসিক বোধ নিয়ন্ত্রণ করে। মানে আমরা যে চিন্তা করছি, কোনো কিছু ভাবছি বা কোনো কিছু একটা মনে করছি, ঠিক আছে, এই বোধগুলোকে কন্ট্রোল করে কে? গুরু মস্তিষ্ক। নেক্সট, চাপ, তাপ, ব্যথা, শ্রবণ, দর্শন প্রভৃতি যে কাজগুলো আছে, সেগুলোকে কিন্তু গুরু মস্তিষ্কই কন্ট্রোল করছে। নেক্সট আসছি আমরা থ্যালামাস। থ্যালামাস হচ্ছে মস্তিষ্কের তৃতীয় প্রকোষ্ঠের দুপাশে গুরু মস্তিষ্কের নিচে অবস্থিত। এটি ধূসর বর্ণের ডিম্বাকার অংশবিশেষ, একে গুরু মস্তিষ্কের প্রধান সিংহদ্বার বলে, ঠিক আছে? দেখো, একটা কথা আমি জাস্ট মানে আমার দিক থেকে সাজেশন আমি দিয়ে রাখছি, এই পুরো জিনিসটার মধ্যে মস্তিষ্কের অংশটা মানে রয়েছে একটা, বা একটা রয়েছে অবস্থান, একটা রয়েছে কাজ। যেই জায়গাগুলো আমি বলে দিচ্ছি, যেমন আমি গুরু মস্তিষ্কের তিনটে জায়গা বলে দিলাম, তার মধ্যেও ইম্পর্টেন্ট কর্পাস ক্যালোসামটা, যেটা পরীক্ষা আসতে পারে, আর তার কাজ। তো চেষ্টা করবে যখন তোমরা রিভিশন করবে, মানে একদম ফার্স্ট রিভিশন করে যাবে পরীক্ষার আগে, জাস্ট এই কটা পার্ট দেখে রাখবে: গুরু মস্তিষ্ক, কর্পাস ক্যালোসাম আর তার সঙ্গে কাজ, থ্যালামাস তার সঙ্গে এর কাজ, হাইপোথ্যালামাস কাজ। অবস্থানটা তো অবশ্যই তোমরা হয়তো আগেও পড়ে নিয়েছো, বা অবস্থানটা একবার জাস্ট দেখে রাখবে, কিন্তু পরীক্ষায় কিন্তু কাজটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট আসে পরীক্ষাতে, ঠিক আছে? যে কোন পার্টের কী কাজ। নেক্সট, আচ্ছা সরি, থ্যালামাসে কী কাজ? এ হচ্ছে প্রেরক স্থান, মানে ঘ্রাণ প্রবাহ ছাড়া সব রকম সংজ্ঞাবহ স্নায়ু প্রবাহ থ্যালামাসের মধ্যে দিয়ে গুরু মস্তিষ্কে প্রবেশ করে, ঠিক আছে? ঘ্রাণ প্রবাহ ছাড়া সব রকমের যে সংজ্ঞাবহ স্নায়ু প্রবাহ, সেটা কিন্তু থ্যালামাসের মধ্যে দিয়ে কিন্তু গুরু মস্তিষ্কের কাছে যাচ্ছে। প্রতিবর্ত কেন্দ্র, থ্যালামাস একটি গুরুত্বপূর্ণ প্রতিবর্তী কেন্দ্র। বিভিন্ন আবেগজনিত প্রতিক্রিয়াগুলি, যেমন ক্রোধ, পীড়ন, মানে রাগ, ব্যথা, এগুলো থ্যালামাসের মধ্যেই ঘটে। ওকে, নেক্সট হচ্ছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস কী করছে? দেখো, হাইপোথ্যালামাস সমবেদী ও পরাসমবেদী উভয় প্রকার স্নায়ুতন্ত্রকে নিয়ন্ত্রণ করে।
যেটা সিম্প্যাথিক আর প্যারাসিম্প্যাথিক বলা হয়, আগের দিনে বলেছিলাম। আর এটি ক্ষুধা, তৃষ্ণা, হাসি, কান্না, উত্তেজনা, উদ্বেগ প্রভৃতি মানসিক আবেগ ও দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণ করে, হাইপোথ্যালামাস। ওকে, মিড ব্রেন বা মধ্য মস্তিষ্ক কী করছে? দর্শন, শ্রবণ, ভেরি ইম্পর্টেন্ট, দর্শন, শ্রবণ, অক্ষিগোলকের বিচলন, আলোর প্রতিবর্তন নিয়ন্ত্রণ, এই কাজগুলো করছে মধ্য মস্তিষ্ক। পন্স কী করছে? পন্স এ অবস্থিত মূত্রনালী নিয়ন্ত্রক স্নায়ুকেন্দ্র ডেট্রোসোর পেশির সংকোচন ঘটিয়ে মূত্রত্যাগকে সহায়তা করে। আর পন্সে অবস্থিত শ্বাস নিয়ন্ত্রণকারী স্নায়ুকেন্দ্র শ্বাসক্রিয়ার হার নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, মানে দেখতে পাচ্ছ একটা জিনিস, যে প্রতিটা যে পার্টস রয়েছে আমাদের ব্রেনের, প্রত্যেকেই কিন্তু একটা না একটা ইম্পর্টেন্ট কাজ করছে। ঠিক আছে, তো প্রত্যেকের কাজেই কিন্তু ইম্পর্টেন্ট, ওর জন্য কোনো কাজ মানে এমনটা নয় যে মানে এরকম করো না যে আচ্ছা এটা ইম্পর্টেন্ট নয়, এটা ছেড়ে দিলাম, এটা করবো না, এমনটা নয়, চেষ্টা করবে সব কটা করে যাওয়ার। ঠিক আছে, বলা যায় না কোথা থেকে কোশ্চেন আসবে। নেক্সট, লঘু মস্তিষ্ক কী করছে? দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করছে, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে কিন্তু, যে ব্রেনের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? লঘু মস্তিষ্ক। আর প্রত্যবর্তী স্নায়ুকেন্দ্র রূপে কাজ করছে, এটা কিন্তু এইটা খুব ইম্পর্টেন্ট মনে রাখবে, দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করছে, এটা খুব ইম্পর্টেন্ট এই পয়েন্টটা লঘু মস্তিষ্কের। সুষুম্না শীর্ষক বা মেডুলা অবলঙ্কাটা কী করছে? হৃদক্রিয়া, শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ, ঘাম নিঃসরণ নিয়ন্ত্রণ, এই কাজগুলো করছে হচ্ছে সুষুম্না শীর্ষক। ঠিক আছে, আমাদের যে ঘাম দেয় বা আমাদের যে হার্টের যে রেট বা হার্টের যে কাজ হচ্ছে বা নিঃশ্বাস প্রশ্বাস চলছে, এই কাজটা কিন্তু সুষুম্না শীর্ষকই নিয়ন্ত্রণ করছে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে একাধিক কাজ মানে মানে একটাই কাজ একাধিক ব্রেনের পার্ট কন্ট্রোল করছে, কিন্তু আমাদেরকে জানতে হবে যে কোন কোন পার্ট কোন কোন কাজগুলো করছে। ওকে, লঘু মস্তিষ্ক গেল, সুষুম্না শীর্ষক গেল। এইবার তো এই 7টাই হচ্ছে মেনলি মানে আমাদের ব্রেনের জন্য ইম্পর্টেন্ট, বা ইম্পর্টেন্টলি এরা কাজ করছে আমাদের বিভিন্ন কাজে, বা বিভিন্ন কি বলবো, শরীরে বিভিন্ন কাজ করছে এরা আর কি। ঠিক আছে, নেক্সট আছে সুষুম্না কাণ্ড। সুষুম্না কাণ্ড কী করছে? দেখো, সুষুম্না কাণ্ড বিভিন্ন ধরনের সহজাত প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, প্রতিবর্ত ক্রিয়া একটু পরে আসছে কি জিনিস, বিভিন্ন ধরনের সহজাত প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করছে, আর মস্তিষ্ক থেকে স্নায়ু উদ্দীপনা গ্রহণ করে পেশীয় আন্তর্যন্ত্রীয় অঙ্গ প্রত্যঙ্গের কাজের মধ্যে সমন্বয় সাধন করছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ড। ঠিক আছে, সুষুম্না শীর্ষকের পশ্চাৎভাগ থেকে শুরু করে প্রথম লাম্বার কশেরকা পর্যন্ত বিস্তৃত 45 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট ফাঁপা নলাকার অংশ হচ্ছে সুষুম্না কাণ্ড। আমাদের ঘাট থেকে শুরু করে কোমরের উপরে মানে লাম্বার অবধি যে একদম পুরো একদম নেমে গেছে যে পার্টটা, ওইটা হচ্ছে অ্যাকচুয়ালি সুষুম্না কাণ্ড। ঠিক আছে, কিন্তু প্রতিবর্ত চাপ বা প্রতিবর্ত ক্রিয়া বা মানে উদ্দীপনা মানে পাঠানো, এই সমস্ত কাজগুলো কিন্তু, বা উদ্দীপনা বয়ে নিয়ে যেতে সাহায্য করা, এই সমস্ত কাজগুলো কিন্তু সুষুম্না কাণ্ড করছে। ওকে, নেক্সট আসছে মেনিনজেস ও সিএসএফ। দেখো, মেনিনজেস প্রথমে বললাম যে কী করছে, মস্তিষ্ক সুষুম্না কাণ্ডকে প্রোটেকশন দিচ্ছে। ঠিক আছে, মস্তিষ্ক সুষুম্না কাণ্ডকে বেষ্টন করে অবস্থান করে এবং এদের বাইরে আঘাত থেকে রক্ষা করে, খুব ইম্পর্টেন্ট মনে রাখতে হবে। সিএসএফ সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, এই কী করছে? সেম কাজই করছে অনেকটা, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে সুরক্ষা প্রদান করছে আর স্নায়ুকোষকে পুষ্টিদ্রব্য অক্সিজেন সরবরাহ করছে। এই পুষ্টিদ্রব্য আর অক্সিজেন যে সরবরাহ করছে মানে সেটাও কিন্তু সিএসএফই করছে। ওকে, আর এছাড়াও আরও বেশ কিছু কাজ সিএসএফ করে থাকে, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড আর বেশ কিছু কাজ করে থাকে, তো সেগুলো আমরা পরবর্তীকালে যখন আমরা আরও 11, 12 বা আরও উঁচু ক্লাসে যাবো তখন আরও ডিটেলসে পড়বো। তো আপাতত এটা মনে রাখো, মেনিনজেস কী করছে আর সিএসএফ কী করছে। ঠিক আছে, নেক্সট আমরা আসবো প্রতিবর্ত ক্রিয়া বা প্রতিবর্ত পথ। দেখো, প্রতিবর্ত ক্রিয়া হচ্ছে, ধরো যখন মানে কি বলবো এটা, ধরো হঠাৎ করে, মানে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, হঠাৎ করে ধরো তোমার চোখে তুমি জাস্ট ঘুমোচ্ছ, লাইট অফ আছে রুমের, ঠিক আছে, হঠাৎ করে রুমের লাইটটা জ্বালা হলো, তখন জাস্ট তুমি চোখটা খুলেছো, অন্ধকার দেখছো দিকে, হঠাৎ করে লাইটটা জ্বালা হলো, চোখের মধ্যে যে লাইটটা এসে পড়বে সঙ্গে সঙ্গে তোমার চোখটা বন্ধ হয়ে যাবে। কিংবা তুমি ধরো ক্লাসে বসে আছো, তোমার কোনো বন্ধু তোমাকে হঠাৎ করে ধরো মারতে গেলো বা কিছু একটা দেখালো, জাস্ট মার দেখালো এরকম পুরো টাইপের, তখন তুমি কী করলে? জাস্ট সরে গেলে বা একটা হঠাৎ একটা রিয়াকশন দিলে, বা তোমাকে কেউ জাস্ট দরজার পেছন থেকে ভয় খাওয়ালো, তুমি ভয় পেয়ে গেলে। এই জিনিসগুলো মানে সঙ্গে সঙ্গে রিয়াকশানটা আসছে, তাৎক্ষণিক যে রিয়াকশানটা আসছে, সেটা অ্যাকচুয়ালি প্রতিবর্ত ক্রিয়া। দেখো, প্রাণীদেহে নির্দিষ্ট উদ্দীপনার প্রভাবে যে স্বতঃস্ফূর্ত তাৎক্ষণিক অনৈচ্ছিক প্রতিক্রিয়া হয়, যে তোমার যে রিয়াকশানটা দিচ্ছ তাকে প্রতিবর্ত ক্রিয়া বলা হচ্ছে। হঠাৎ করে যে তুমি রেসপন্সটা দিচ্ছ তাৎক্ষণিক হতে হবে সেটা, ঠিক আছে, ভেবে চিন্তা, আচ্ছা আমাকে ভয় খাওয়ালো, আমি ভয় পাবো, হ্যাঁ ভয় পাই, চলো ভয় পাই, এইটা কিন্তু নয়। আমাকে ভয় খাওয়াচ্ছে, আমি হঠাৎ করে ভয় পেয়ে গেলাম,
এই তাৎক্ষণিক প্রতিক্রিয়াটা, সেটা হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া। ঠিক আছে, এবার দেখো, যেমন চোখে তীব্র আলো পড়া, গরম বস্তুতে হাত রাখলে সঙ্গে সঙ্গে আমরা হাত সরিয়ে নিই, বা রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ কাটা ফুটে গেল, সঙ্গে সঙ্গে পাটা সরিয়ে নিই। ঠিক আছে, এই জিনিসগুলো, এগুলো হচ্ছে মানে এগুলো তো আমরা তৎক্ষণাৎ কী দিই, রিয়াকশন দিই। ঠিক আছে, আচ্ছা দেখো প্রতিবর্ত ক্রিয়ার বৈশিষ্ট্য কী। প্রতিবর্ত ক্রিয়া অনৈচ্ছিক হবে, এই যে এখনই বললাম ভেবে চিনতে ইচ্ছে করা হবে না, এটা অনৈচ্ছিক হবে, মানে হঠাৎ করে হয়ে যাবে, আমাদের দিক থেকে তাৎক্ষণিক রিয়াকশন যাবে। প্রতিবর্ত ক্রিয়া মস্তিষ্কের সাহায্য ছাড়াই ঘটে। কোনো কিছু মস্তিষ্কে গেলে তবে তো ভাবনা চিন্তার ব্যাপার আসছে, এই কিন্তু কিছু একটা হবে সঙ্গে সঙ্গে কিন্তু রিয়াকশানটা চলে আসবে, এটা কিন্তু মস্তিষ্কের সাহায্য ছাড়াই হচ্ছে। বেশিরভাগ প্রতিবর্ত ক্রিয়া সুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়। এখনই বললাম সুষুম্না কাণ্ড যখন পড়ালাম যে বেশিরভাগ স্নায়ু মানে আমাদের যে প্রতিবর্ত ক্রিয়া বা যে হঠাৎ করে যে রিয়াকশনগুলো, সেটা কিন্তু কন্ট্রোল করে আমাদের সুষুম্না কাণ্ড। ওকে, এবার দেখো প্রতিবর্ত ক্রিয়ার প্রকারভেদ, এ হতে পারে জন্মগত, এ হতে পারে অর্জিত। ঠিক আছে, মানে এই প্রতিবর্ত ক্রিয়া নিয়ে বা প্রতিবর্ত মানে রিফ্লেক্স অ্যাকশন নিয়ে বিজ্ঞানী আইভান প্যাভলভ কিন্তু মানে বাকি যে পরীক্ষা নিরীক্ষা বা এর নিয়ে গবেষণা অনেকটা তিনি করেছিলেন, এবং প্রতিবর্ত ক্রিয়া নিয়ে যে প্রাইমারি আইডিয়া সেটা উনি দিয়েছিলেন অ্যাকচুয়ালি। ঠিক আছে, দেখো জন্মগত প্রতিবর্ত ক্রিয়া, একটা কি বললাম অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। যেসব প্রতিবর্ত ক্রিয়া পূর্বপুরুষ থেকে প্রাপ্ত স্থির এবং কোনো শর্তের অধীন নয়, তাদের জন্মগত বা শর্ত নিরপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া বলা হয়। মানে যে সমস্ত প্রতিবর্ত ক্রিয়াগুলো আমাদের অন্য কিছুর উপর নির্ভর করছে না, আমরা যেগুলো পেয়েছি আমাদের মধ্যে রয়েছে, মানে আমাদের মধ্যে জন্ম থেকেই রয়েছে যে সমস্ত প্রতিবর্ত ক্রিয়া, যেমন জন্মের সঙ্গে সঙ্গে শিশুর স্তনপানের ইচ্ছা, মানে মানে স্তন্যপানের ইচ্ছা হচ্ছে, সেটা হচ্ছে প্রতিবর্ত ক্রিয়ার জন্য। বা উজ্জ্বল আলোতে চোখ বন্ধ করে দেওয়া, সেটা একটা বাচ্চারও হবে। একটা বাচ্চা যে 2-3 দিনের বাচ্চা, তার হঠাৎ করে যদি চোখে, বা 4-5 দিনের বাচ্চা, বা সাপোজ 1 সপ্তাহের বাচ্চা, হঠাৎ করে চোখে আলো পড়লো, তার চোখটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এটা কিন্তু আমাদের সবগুলো জন্মগত প্রতিবর্ত ক্রিয়া। ঠিক আছে, আর অর্জিত প্রতিবর্ত ক্রিয়া হচ্ছে যেসব প্রতিবর্ত ক্রিয়া জন্মগত নয়, বারবার অনুশীলনের মাধ্যমে অর্জিত হয়, নির্দিষ্ট শর্তাধীন, সেগুলো হচ্ছে শর্ত সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া। মানে কোনো কিছু, মানে কোনো একটা প্রতিবর্ত যেটা আমাদের জন্ম থেকে নয়, যেটা আমরা বারবার প্র্যাকটিস করে করে, অনুশীলন করে করে আমরা নিজেদের আয়ত্তে আনছি, সেগুলো হচ্ছে অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। যেমন শিশুর কথা বলতে শেখা, আমি কোনো একটা শিশুকে কথা বলতে শেখাচ্ছি, আমি কোন ল্যাঙ্গুয়েজ তাকে শেখাচ্ছি। ঠিক আছে, বা হাঁটতে শেখা, কিংবা মুখস্থ করে আবৃত্তি করা, বাদ্যযন্ত্র বাজানো, সাইকেল চালানো, গান শেখা, যে কোনো কিছু নতুন জিনিস শেখা, এই সমস্ত কিন্তু অর্জিত প্রতিবর্ত ক্রিয়া, যেটা আমরা শিখছি, আলাদা করে আমাদেরকে শিখতে হচ্ছে। ঠিক আছে, ওকে, এবার দেখো এই প্রতিবর্ত ক্রিয়া নিয়ে বিজ্ঞানী প্যাভলভ, এখন যার নাম করলাম আইভান প্যাভলভ, তিনি একটি পরীক্ষা করেছিলেন, যেটি মানে খুবই ইন্টারেস্টিং একটা পরীক্ষা আর কি, মানে এটা ক্লাস 10-এর পরেও আর কি মানে মনে থাকবে অনেকদিন, মানে মনে থাকার মতো পরীক্ষা একটা। দেখো এটা যখন আমরা মানে পড়েছিলাম ক্লাস 10, আমরা বলতাম কুকুরের পরীক্ষা। ঠিক আছে, বিজ্ঞানী প্যাভলভের নামটা অনেক মানে ক্লাস 10-এ যারা বাচ্চারা আছে আর কি, তোমাদের মতো যারা ক্লাস 10-এ পড়ছে অনেকে ভুলে যায়, ওরা বলে কুকুরের পরীক্ষাটা। ঠিক আছে, তো এটা কুকুরের না, একটা প্যাভলভের পরীক্ষা। ঠিক আছে, কুকুরের উপর করা হয়েছিল। দেখো বিজ্ঞানী প্যাভলভ প্রত্যহ একটি নির্দিষ্ট সময়ে একটি কুকুরকে খাবার দিতেন, ওই সময় কুকুরটির লালা নিঃসরণ হতো, যে সময় খাবার দিত সে সময় লালা নিঃসরণ হতো। এরপর তিনি খাবার দেওয়ার সময় একটি ঘণ্টা ধ্বনি করতেন। কিছুদিন অনুশীলনের পর একদিন ওই নির্দিষ্ট সময় কুকুরটিকে খাবার না দিয়ে তিনি কি করলেন, ঘণ্টা বাজিয়ে দিলেন, তিনি ঘণ্টা ধ্বনি করলেন, তথাপি কুকুরটি লালা নিঃসরণ হতে দেখা গেল। এখানে ঘণ্টা ধ্বনি খাবারের সঙ্গে পরিবর্তিত হওয়ায় খাবার ছাড়াই কেবল ঘণ্টা ধ্বনি শুনেই কুকুরটির লালারস বা লালাক্ষরণ হয়েছে। মানে একটা কুকুরকে নির্দিষ্ট একটা সময় খাবার দেওয়া হতো, এবং ওই সময় মানে খাবার দেওয়ার সময় একটা ঘন্টা বাজাতো আর কি। ঠিক আছে, তো দেখা গেলো এরকম বেশ কয়েকদিন করার পর দেখা গেলো যে খাবার না দিয়েই ঘন্টা বাজিয়ে দেওয়া হলো, এবং খাবার যখন দিত তখন লালা ক্ষরণ হতো স্বাভাবিকভাবে। তো ঘন্টা বাজিয়ে দিল খাবার না দিয়েই, কিন্তু দেখা গেলো খাবার দেয়নি, ঘন্টা বাজিয়ে দিল, তাও কিন্তু লালাক্ষরণ হলো। মানে বোঝা গেল এখানে ঘন্টা বাজানোটা, খাবার দেওয়াটা এক অপরের সঙ্গে কী হচ্ছে, এক অপরের সঙ্গে প্রতিবর্তিত হওয়া, খাবার ছাড়াই কেবল ঘণ্টা ধ্বনি শুনেই মানে এটা প্রতিবর্ত ক্রিয়ার জন্যেই শুধুমাত্র ঘণ্টা ধ্বনি শুনেই কিন্তু তার লালাক্ষরণ হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে একটা প্যাভলভের পরীক্ষা। এবার প্রতিবর্ত পদ বা রিফ্লেক্স আর্ক খুব ইম্পর্টেন্ট।
যে পথে প্রতিবর্ত ক্রিয়া স্নায়ুস্পন্দন আবর্তিত হয়, মানে প্রতিবর্ত ক্রিয়া স্নায়ুস্পন্দন আবর্তিত হয় তাকে প্রতিবর্ত পথ বা রিফ্লেক্স আর্ক বলে, মানে যে রাস্তাটা দিয়ে হয় আর কি, রিফ্লেক্স আর্ক। একটা ছোট্ট কথা বলে রাখি, তোমরা সবাই জানো যে নিউরনের ছবিটা ইম্পর্টেন্ট আর চোখের ছবিটা ইম্পর্টেন্ট। চোখেরটা 2025-এ এসছে, 2026-এ আমার নিউরনটা আসতে পারে, ঠিক আছে, একদম মানছি আমি। 95%, 99% চান্স হয়তো নিউরনটা আসার চান্স একদম আছে অবশ্যই। কিন্তু আমার একটা সাজেশন নিয়ে নাও, তোমরা পারলে এই প্রতিবর্ত পথের যে রিফ্লেক্স আর্কের যে ছবিটা সেটা একটু করে যেও। এটাও কিন্তু আমার মনে হচ্ছে একইভাবে ইম্পর্টেন্ট। নিউরনটা এক্সপেক্টেড আসবে, আমি বলছি না আসবে না, আসবে, আসার চান্স ম্যাক্সিমাম, বাট তাও সেফ সাইড এই রিফ্লেক্স আর্কের চিত্রটা একটু করে যেও, কারণ রিফ্লেক্স আর্কটা আমার মনে হচ্ছে ইম্পর্টেন্ট আছে। এইবারের জন্য হোক বা পরের বারের জন্য হোক, যখনই হোক কিন্তু এটা ইম্পর্টেন্ট আছে, এটা কিন্তু পরীক্ষায় আসার চান্স আছে, ঠিক আছে। তো এটা একটু তোমরা দেখে যেও রিফ্লেক্স আর্কের ছবিটা। ওকে, দেখো প্রতিবর্ত পথের উপাদান কি বলছে। প্রতিবর্ত পথের উপাদানগুলি গ্রাহক, সংজ্ঞাবহ বা সেন্সরি নিউরন, স্নায়ুকেন্দ্র আর একটা মোটর নিউরন। দেখো ফার্স্ট হচ্ছে রিসেপ্টর। রিসেপ্টর মানে যে অ্যাকসেপ্ট করবে বা ক্যাচ করবে, এর সাহায্যে পরিবেশ থেকে উদ্দীপনা গৃহীত হয়। নেক্সট দেখো সেন্সরি নিউরন। সেন্সরি নিউরন মানে স্নায়ুস্পন্দন গ্রাহক থেকে স্নায়ুকেন্দ্রে পরিবহন করবে। একজন ক্যাচ করছে, একজন বয়ে নিয়ে যাচ্ছে। রিসেপ্টর ক্যাচ করছে, সেন্সারি নিউরন বয়ে নিয়ে যাচ্ছে। স্নায়ুকেন্দ্র, ঠিক আছে, এ কী করছে, মানে নার্ভ সেন্টার কী করছে, সুষুম্না কাণ্ডের ধূসর পদার্থে অবস্থিত। এখানে সংজ্ঞাবহ উদ্দীপনা আজ্ঞাবহ উদ্দীপনায় রূপান্তরিত হয়। সংজ্ঞাবহটা আজ্ঞাবহ উদ্দীপনায় রূপান্তরিত হচ্ছে, মানে একটা কোনো অ্যাকশন আসছে, তার রিয়াকশন বা রেসপন্স যাচ্ছে। আজ্ঞাবহ বা মোটর নিউরন কি, এই নিউরন স্নায়ু উদ্দীপনাকে কেন্দ্র থেকে কারকে বা ইফেক্টরা বহন করে। যে রেসপন্সটা তৈরি হলো, কোনো কিছু একটা মানে উদ্দীপনা এলো, সেটার আগেনস্টে যে রেসপন্সটা তৈরি হলো, সেটার জন্য যে রেসপন্সটা তৈরি হলো, সেই রেসপন্সটা যাচ্ছে কোথায়, ইফেক্টর বা কারকে। কোথায় যাচ্ছে, ইফেক্টরে। কারক বা ইফেক্টর কি, দেহস্থ পেশীয় গ্রন্থি হলো কারক বা ইফেক্টর, এরা উদ্দীপনায় উদ্দীপ্ত হয়। একটা এক্সাম্পল দিলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। রাস্তায় হাঁটছি, পায়ে একটা কাটা ফুটলো, পায়ে কাটা ফুটলো, সেটাকে অ্যাকসেপ্ট করলো রিসেপ্টর। রিসেপ্টর যে কাটা ফুটার উদ্দীপনাটা বা উদ্বেগটা, সেটা বয়ে নিয়ে গেল কোথায়, বয়ে নিয়ে গেল হচ্ছে আমাদের স্নায়ু কেন্দ্রে। কে বয়ে নিয়ে গেল, বয়ে নিয়ে গেল সেন্সারি নিউরন। তাহলে পায়ে কাটা ফুটলো, মানে ওটা অ্যাকসেপ্ট করলো যে একটা পায়ে কিছু ফুটেছে, সঙ্গে সঙ্গে আমাদের সেন্সারি নিউরন বয়ে নিয়ে গেলো কোথায়, আমাদের নার্ভাস বা নার্ভ সেন্টারে বা স্নায়ুকেন্দ্রে। স্নায়ুকেন্দ্র থেকে এটা এই যে অ্যাকশনটা গেল, সেই অ্যাকশনটা রিয়াকশন বা রেসপন্স তৈরি হবে। রেসপন্স তৈরি হলো কোথায়, তৈরি হলো স্নায়ুকেন্দ্রে। স্নায়ুকেন্দ্র কী করলো, সেটা মোটর নিউরনে গেল, মানে মোটর নিউরন বা কারকে পাঠালো, ইফেক্টরে পাঠালো, ঠিক আছে। মানে এই নিউরন স্নায়ু উদ্দীপনাকে কেন্দ্র থেকে কারক বা ইফেক্টরা বহন করে নিয়ে যাচ্ছে। একজন উদ্দীপনা নিয়ে আসছে, একজন রেসপন্স দিচ্ছে। উদ্দীপনা নিয়ে আসছে সেন্সরি নিউরন, রেসপন্স দিচ্ছে মোটর নিউরন। তো মোটর নিউরন কী করলো, রেসপন্সটা নিয়ে গেল কোথায়, নিয়ে গেল ইফেক্টর বা কারকে নিয়ে গেল। এই ইফেক্টর বা কারক কী করবে, পেশি বা দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনের মাধ্যমে তার আগেনস্টে রেসপন্স করবে বা রিয়াকশন দেবে। যেমন পায়ে কাটা ফুটলো, ও নিয়ে গেল, রেসপন্স এলো, পাটা সরে গেল। এই সমস্ত কাজটা এই যেটা দেওয়া আছে তোমাদের প্রতিবর্ত পথের উপাদান, এইভাবে হচ্ছে, এদের মাধ্যমে হচ্ছে বা এদের মধ্যে দিয়ে হচ্ছে, এদের সাহায্যে হচ্ছে। বুঝতে পারলাম? ওকে, তো এই জিনিসটা হচ্ছে আমার টোটাল প্রতিবর্ত পথের বিভিন্ন উপাদান এবং তাদের বিভিন্ন কাজ। ক্লিয়ার? এবার খুব ইম্পর্ট্যান্ট, প্রাত্যহিক জীবনে, আচ্ছা একটা বলে দিই এটা কী কী আছে। প্রথমে গ্রাহক, এখনই বললাম যেটা গ্রাহক, সেটা সংজ্ঞাবহ নিউরন নিয়ে যাচ্ছে কোথায়, স্নায়ুকেন্দ্রে নিয়ে যাচ্ছে। স্নায়ুকেন্দ্রে কী হচ্ছে, উদ্দীপনা বা রেসপন্স তৈরি হচ্ছে। রেসপন্সটা আজ্ঞাবহ নিউরন কোথায় নিয়ে যাচ্ছে, কারকের কাছে। কারক পেশি বা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সেই কাজটা করছে, বা কোনো গ্রন্থি বা যে কোনো এর মাধ্যমে কাজটা করছে, এবং আলটিমেটলি আমাদের পাটা বা সরে আসছে, বা আগুনে হাত দিলে হাতটা সরে আসছে। দ্যাটস ইট। ওকে, প্রাত্যহিক জীবনে বিভিন্ন প্রতিবর্তের গুরুত্ব দেখো। প্রাত্যহিক জীবনে প্রতিবর্তের গুরুত্ব অপরিসীম। যেমন খাদ্য গলাধকরণের সময় খাদ্যবস্তু শ্বাসনালীতে ঢুকে পড়লে সঙ্গে সঙ্গে কাশি হতে থাকে, ঠিক আছে। মানে যদি আমরা খেতে খেতে যদি আমাদের হয় না যে গলায় লেগে গেল, অনেক সময় হয়ে যায়, বা আমাদের শ্বাসনালীতে ঢুকে গেলো, আমরা মানে কাশতে থাকি যাতে করে বেরিয়ে চলে আসে, ঠিক আছে। বা চোখে যদি হঠাৎ করে ধুলোবালি মানে পড়ার উপক্রম হয়, সঙ্গে সঙ্গে চোখের পলক বন্ধ হয়ে যায়,
ঠিক আছে? বা ধরো নাকের মধ্যে হঠাৎ করে কোনো বিজাতীয় বস্তু মানে বাইরে ধুলোবালি কিছু ঢুকে গেল, ঠিক আছে, সঙ্গে সঙ্গে হাঁচি আরম্ভ হয়ে যায়, যাতে করে সেটা পেরি চলে আসে। ঠিক আছে? তো এরকম হচ্ছে রেগুলার লাইফে আমাদের যেসব প্রতিবর্তক ক্রিয়াগুলো চলছে, চোখে লাইট পড়া, হাঁচি, কাশি, সব রকম, এরা হচ্ছে প্রতিবর্তক ক্রিয়ার এক্সাম্পল, যেগুলো ডেলি লাইফে হচ্ছে আমাদের। ওকে, তো আজকে দুটো টপিক পড়ালাম, একটা হচ্ছে ব্রেন, একটা হচ্ছে প্রতিবর্তক ক্রিয়া। দুটোই খুবই ইম্পর্টেন্ট টপিক মাধ্যমিকের জন্য, দুটো থেকেই কোশ্চেন আসার চান্স আছে। ওকে, তো আজকে এতটাই থাক, নেক্সট দিন আমরা শুরু করব চোখ। ওকে, থ্যাংক ইউ।